নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমাদের গল্পের আসরে। আমরা অনেক দিন ধরেই আপনাদের কমেন্ট পাচ্ছিলাম যে গোয়েন্দা রুদ্রদা সিরিজের গল্প কবে আসবে। ফাইনালি রুদ্রদা এসে গেছে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের নিবেদন লেখক রূপম সাধুকার কলমে অপরাধের শেষ পরিণতি। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ কিছু গল্প শুনতে আপনাদের কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পালস রেট দেখে মুষড়ে পড়েন মেঘমালা দেবী। এতক্ষণ তার স্বামীর বিছানার একপাশে বসে তার দিকে তাকিয়েছিলেন মেঘমালা। হাসপাতালের বেডে শয্যারত স্বামীর কবজিটা স্পর্শ করে নারীর স্পন্দন বুঝতে চাইলেন। অবস্থা ক্রমশ খারাপের দিকে হয় তিনি কর্মরত ডাক্তারবাবু ও নার্সকে ডাকতে গেলেন, কিন্তু সকলকে নিয়ে যখন ফেরত এলেন তখন আর কিচ্ছু করার নেই। যা হবার হয়ে গিয়েছে। টিভি স্ক্রিনে পালস রেট 0, হার্টওয়েভ ফ্লাকচুয়েট করছে না। চিরনিদ্রায় চলে গেলেন মেঘমালা দেবীর স্বামী। ডাক্তারবাবু নাড়ি পরীক্ষা করে হাল ছেড়ে দিলেন। We are sorry, Miss Sen. Is no more. কথাটা শোনার পর আশাহত হয়ে পড়লেন তিনি। তার চোখের জল বাঁধ মানছে না। সদ্য মৃত স্বামীকে বলতে লাগলেন, তুমি এই কোন অথৈ সাগরে ফেলে দিলে আমায়? তুমি কেন আমায় না নিয়ে চলে গেলে? কি ভুল করেছিলাম আমি? সাথে থাকা নার্সটি শান্ত করার চেষ্টা করেন মেঘমালা দেবীকে। মিসেস সেন, আপনি প্লিজ শান্ত হন। কোনো মানুষ চিরকাল বেঁচে থাকে না, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর মিস্টার সেনের শারীরিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছিল তাতে এটাই স্বাভাবিক ছিল। না না না, ওর কিছু হয়নি, কিছু হয়নি। এক্ষুনি উঠে বসবে, তারপর বলবে, এই দেখো গায়ত্রী, আমি ভালো হয়ে গেছি। তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো উনি কবে আমায় ছুটি দেবেন। ওই তো ও ডাকছে ডাকছে আমায়। দরজা দিয়ে এগিয়ে আসে একজন মহিলা। তিনি মেঘমালা দেবীর উদ্দেশ্যে বলেন, এমন করিস না বোন, অনিল আর বেঁচে নেই, এটাই সত্যি। দেখছিস না ও কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না, আমায় ফেলেও একা চলে যেতে পারে না। আমায় ও কথা দিয়েছিল সারা জীবনও একসাথে থাকবে। তাহলে কেন আমায় ছেড়ে চলে গেল? ও কথা রাখেনি তো কি হয়েছে, আমি কথা রাখবো। অনিল, তোমার কথার কোনো নড়চড় হবে না। গায়ত্রী কথা রাখবে। তোমার সাথে সেও ছেড়ে চলে যাবে এই পৃথিবী। তোমায় ছাড়া সে বাঁচতে পারবে না। বিছানার পাশে থাকা ফল কাটার ছুরিটা শরীরের সবটুকু জোর দিয়ে বসিয়ে দিল কবজি লক্ষ্য করে, এবং কিছুক্ষণের মধ্যে নিজেও মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিয়ে স্বামীর কথার মর্যাদা রাখলেন। পর্দা নেমে এলো ধীরে ধীরে। সকল দর্শকের চোখে আনন্দাশ্রু। হাততালি দিয়ে সকলকে এই নাটকের সকল অভিনেতা অভিনেত্রীদের উৎসাহ প্রদান করলেন। কি দারুণ অভিনয় বলো অবন্তীদি। হ্যাঁ, মানে মনেই হচ্ছে না উনি মঞ্চে অভিনয় করছেন, এতটা নিখুঁত ও সুন্দর। দিন তিনেক হলো আমি রুদ্রদাদের এখানে বেড়াতে এসেছি। গত কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে। একতলা ছাদের নিচে সারাদিনটা কাটাতে গিয়ে যেন ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। কলেজে ভোটের ট্রেনিং হওয়ার জন্য ছুটি পড়ে গেছে, সেই ছুটি কাটাতেই আসা। তবে এসে যে এমন একটা সুখবর পাবো সেটা আশা করিনি। সুখবরটা হলো এলাকার বার্ষিক কালী পুজো উপলক্ষে নাটক মঞ্চস্থ হবে, এবং সেই নাটকের মুখ্য চরিত্রে আছেন আমার ও অবন্তীদির প্রিয় নায়িকা মেঘমালা মণ্ডল রায়। এই নায়িকার একটাও নাটক মিস করেনি অবন্তীদি, এবং আমারও ভীষণ ভালো লাগে। সত্যি কি সুন্দর অভিনয়। গতকাল রাতেই হয়ে গিয়েছে সেই নাটক। আমরা 3 মাস্কেটিয়ার্স রাত জেগে সেই অভিনয় দেখেছি বাড়ির ছাদে বসে, কারণ মঞ্চ ছিল বাড়ির ঠিক পাশে। একটা হাই তুলে অবন্তীদি বলল,
ওই জন্যই তো মেঘলা সিংহ এত জনপ্রিয়। নে এবার চল, অনেক রাত হলো। পরদিন সকালে যথারীতি আমরা সকলে একটু দেরি করে উঠলাম। রাত করে ঘুমানোর জন্য আমাদের শরীর একেবারে ক্লান্ত। এক এক করে চা নিয়ে সকলে বারান্দায় সোফায় বসেছিলাম। এই যা গরম পড়েছে বুঝলি, দিন কয়েক দার্জিলিং থেকে ঘুরে এলে কেমন হয়? দিদিভাই, তুই তাহলে সব গোছগাছ শুরু কর। আমি বরং দেখি শান্তনুবাবুকে বলে আমাদের তাড়াতাড়ি কোনো টিকিটের ব্যবস্থা করতে পারি নাকি। এই সময়ে বাইরে পুলিশের জিপের শব্দ হলো। খোলা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুলিশ অফিসার ইনচার্জ শান্তনুবাবুকে। ভদ্রলোক আজ বেশ সময় নিয়ে এসেছেন এবং তার হাঁটা চলার শব্দ শুনে মনে হচ্ছে আজ আর নতুন কোনো কেস নয়, বরং কোনো এক সুখবর শোনাতে এসেছেন। রুদ্রদা সোফায় বসে কি একটা গল্পের বই পড়ছিল। শান্তনুবাবুকে আসতে দেখে রুদ্রদা বলল, আরে আসুন আসুন শান্তনুবাবু, আপনি এসেছেন তাই, নইলে একটা বিশেষ কারণে আমায় আপনার কাছে যেতে হতো। শান্তনুবাবুর গোপের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল। রাজকীয় কায়দায় বসে তিনি বললেন, তবে আপনারটা শোনার আগে আমারটা বলেনি। বিগত বেশ কয়েকটা কেসে পুলিশকে সাহায্য করার জন্য সরকার আপনাকে বিশেষ সম্মানে ভূষিত করতে চায়। অফিসিয়াল চিঠি চলে আসবে খুব শীঘ্রই। তবে যেহেতু আমি খবরটা পেয়ে গেছি, তাই আগে ভাগেই জানিয়ে দিলাম আপনাকে। বাহ, এ তো অতি উত্তম। আমি স্ব উল্লাসে বলে উঠি। রুদ্রদা বলল, কিন্তু শান্তনুবাবু, আমরা যে কয়েকদিনের জন্য দার্জিলিং যাব ঠিক করেছি, সেটা যে তবে বাতিল করতে হয়। শান্তনুবাবু রুদ্রদার কথার রেশ ধরেই বললেন, আরে না না, অনুষ্ঠানে দেরি আছে। আপনি বরং নির্দ্বিধায় ঘুরে আসুন। আর আমার সাথে কি একটা দরকার বলেছিলেন, সেটাই বা কি? অবন্তিদি এসে চাও নিমকে দিয়ে গেল শান্তনুবাবুকে। শান্তনুবাবুর রাশভারী পুলিশ হলে কি হবে, আমাদের সাথে একদম নিজের লোকের মতো মেশেন। বইটা পাশের র্যাকে সাজিয়ে রাখতে রাখতে রুদ্রদা বলল, ওই যে বললাম না দার্জিলিং যাব, ফার্স্ট ক্লাস এসি। দেখুন যদি কয়েকটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন। ও, এ তো বেশ ভালো কথা। আমারও কয়েকটা ছুটি পাওনা আছে, দরখাস্ত করে দিই, তাহলে একসাথে যাওয়া যাবে। বরং অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আরে আপত্তি কি বলছেন শান্তনুবাবু, আপনার সহযাত্রী হব এটাই কি কম পাওয়া? তবে আপনি একটা খবর সম্ভবত লুকিয়ে যাচ্ছেন, আর সেটা হলো আপনার পদোন্নতি, কি তাই তো? না মানে, হ্যাঁ, আসলে কথা চলছিল অনেক দিন ধরেই। সেটা যে এইরকম ভাবে হুট করে হয়ে যাবে সেটা ভাবিনি। তবে এটা কি করে বুঝলেন? এটা তো আমি আপনাকে বলিনি। আপনার নতুন ব্যবহার করা পারফিউম সেটা জানান দিচ্ছে। মন মেজাজ খুব ভালো না থাকলে আপনি পারফিউম ব্যবহার করেন না, সে বাদ দিন। আপনার নতুন কাজের জন্য অনেক অভিনন্দন জানাই। ধন্যবাদ রুদ্র। তোমরা কবে যাবে সেটা টেলিফোন করে জানিও। ওহ, দেখেছেন, একটা কথা তো বলতে ভুলেই গেছি। দার্জিলিংয়ে এক নামকরা অভিনেতা খুন হয়েছেন। খুনের কারণ অবশ্য এখনো কিছু জানা যায়নি। খবরটা কাগজেও বেরিয়েছে, দেখেননি? তবে ওখানকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই কেসে আপনার সহযোগিতা চেয়েছেন। আপনার কাছে আসার আগেই ফোন করেছিল। আমি না জিজ্ঞেস করেই আপনার টেলিফোন নম্বরটা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি বরং টিকিটের দিকটা দেখুন, ওখানে গিয়ে সব শুনে বরং তদন্তে নামা যাবে। শান্তনুবাবু চলে যেতে রুদ্রদা কাগজ নিয়ে বসল। তারপর সেই অংশটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে পড়ে শোনা তো। আমি একটু টেলিফোন ডাইরেক্টরিটা খুঁজে দেখি। আমার এক পুরনো বন্ধু একটা হোটেলে চাকরি করে, তাকে জিজ্ঞেস করি রুম পাওয়া যাবে নাকি। এই গরমে রুম বুকিং হয়ে গেছে কিনা কে জানে। আমি পড়তে শুরু করলাম। হোটেলের বদ্ধ ঘরে খুন হলেন বছর 40-এর এক ভদ্রলোক। হোটেল থেকে জানা যায় নিহতের নাম অনিকেত সোম, তবে পরবর্তীতে জানা যায় তিনি একজন প্রখ্যাত অভিনেতা। মিথ্যে পরিচয় নিয়ে হোটেলে কেন ছিলেন এই নিয়েও প্রশ্ন উঠছে। 1 সপ্তাহ আগে রুম বুকিং করেছিলেন, একাই এসেছিলেন, পরিচয় দিয়েছিলেন ফটোগ্রাফার হিসেবে। গতকাল রাতে উনি খুন হন। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী কিছু একটা কারণে
হোটেল মালিকের সাথে তার বিবাদ চরমে ওঠে। সেই সময় আততায়ী সামনে থাকা ধাতব কিছু একটা দিয়ে নিহতের মাথায় আঘাত করেন এবং সেই মুহূর্তেই সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পড়া শেষ করে রুদ্রদার দিকে তাকিয়ে দেখি সে তখনও কিছু একটা খুঁজে চলেছে টেলিফোন ডাইরেক্টরি থেকে। তারপর খুঁজে পেয়ে নিজস্ব ভঙ্গিতে বলে ওঠে, এই তো পেয়েছি। ঠিক এই সময় টেলিফোনটা বেজে ওঠে। রুদ্রদা খপ করে গিয়ে রিসিভারটা কানে চেপে ধরে। কে? আচ্ছা, হ্যাঁ বলছি। শুনেছি, কিন্তু আচ্ছা বেশ, হ্যাঁ 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 আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। কথা শেষ করে রিসিভার নামিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রুদ্রদা। তারপর রুদ্রদা বলল, হ্যাঁ, পুলিশ সুপার জয়দেব গোস্বামী ফোন করেছিলেন। খুনের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন হোটেলের মালিকের ছোট ছেলে। আমি ভাবছি পুরোটাই কি কোইন্সিডেন্স। কেসটা নেবার আগে হোটেলের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখেনি। আমার ওই বন্ধুটাকে ফোনে পায় কি দেখি। হোটেলের নামটা বলেছিল যেন, মনে পড়েছে, হোটেল সানশাইন। আচ্ছা, অনি যে হোটেলে খুন হয়েছে সেটার নাম কি বললি? আমি দ্রুত হোটেলের নাম খুঁজতে দেখলাম কাগজে। বললাম, না, পেলাম না। টেলিফোনের রিসিভার কানে নিয়ে বোতাম ঘুরিয়ে ঘুরিয়ে ফোন ধরালো রুদ্রদা। হ্যালো শান্তনুবাবু, রুদ্র বলছি। আজ দার্জিলিংয়ে যে হোটেলে খুন হয়েছে সেটার নাম কি? আচ্ছা, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি আমাদের যাওয়াটা আজকালের মধ্যে ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আপনিও আসুন। আমার বন্ধুটি যে হোটেলে ম্যানেজারের কাজ করে সেই হোটেলেই খুন হয়েছে। অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কে ভাবছিস? কেসটা নিবি? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলল, ওটা একটু বললাম, খানিক পরে জানাচ্ছি। হ্যাঁ বলে দিই, আসলে ঘুরতে গিয়ে কোনো কেসে তদন্ত করতে হলে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়। আবার মগজ খাটিয়ে যখন আততায়ীর খোঁজ করতে হয় তখন আর এসব ভাবলে চলে না। হ্যাঁ বলে দিচ্ছি, ঘোরাও হবে, তদন্তও মিটবে, কিন্তু দুঃখের বিষয় শান্তনুবাবু যেতে পারবেন না। কোর্টে কি একটা কেস রয়েছে। অবন্তীদি বলল, তাহলে পাঁচুকে বরং কয়েকদিনের ছুটি দেওয়া যাক। অনেকদিন ধরেই বলছিল গ্রামের বাড়ি যাবে, আর মাসিকে ফোন করেও জানিয়ে দিতে হবে। মা আর আপত্তি করেনি। একেই কলেজের ছুটি, তারপর আবার সাথে রুদ্রদা আছে। আমরা আমাদের প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নিলাম খুব তাড়াতাড়ি। বিকেলবেলা শান্তনুবাবু এসে আমাদের টিকিট পৌঁছে দিয়ে গেলেন। ওই দিন রাতেই আমরা ট্রেনে রওনা হলাম দার্জিলিং। আমরা গিয়ে উঠলাম সেই একই হোটেল সানশাইনে। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন পুলিশ সুপার। হোটেলের বাইরের লবিতে দুজন অপেক্ষা করছিলেন, একজন রুদ্রদার বন্ধু সাহেবদা ও অন্যজন শান্তনুবাবুর বয়সী। তার গায়ের পোশাকই তার পরিচয় বুঝিয়ে দিচ্ছে। রুদ্রদা তাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমি রুদ্র। এ হলো আমার মাস্তুতো ভাই অনিরুদ্ধ, আর উনি হলেন আমাদের দিদি অবন্তী। নমস্কার, আমি জয়দেব গোস্বামী। আসুন আসুন, শান্তনুর মুখে আপনার বহু কীর্তির কথা শুনেছি। এখন আপনি বিশ্রাম নিন, আমি বরং ঘন্টা দুয়েক পরে আবার আসবো। হোটেলের এক কর্মচারী আমাদের থেকে ব্যাগগুলো নিয়ে দোতলায় নিয়ে গেলেন। অল্প কিছু খাওয়া দাওয়া করে সকলে একটু বিশ্রাম নিলাম। একটু পরে আমাদের ঘরে উপস্থিত হলেন হোটেলের মালিক তপন সামন্ত। দার্জিলিংয়ে এসে শরীর মন যেন নিমেষে ফুরফুরে হয়ে গিয়েছে। বেশ আরামদায়ক পরিবেশ। হোটেলের ব্যালকনি থেকে দূরের পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে। সময়টা দিনের মাঝামাঝি হলেও উত্তাপ খুব একটা নেই। একই তার হোটেলে নামই একজন খুন হওয়াতে ও সেই খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তারে উনি বিধ্বস্ত হয়েছিলেন। পরিস্থিতি খুব খারাপ হলেও ভদ্রলোকের মানসিক জোর কিন্তু অনেকটাই। রুদ্রদা প্রশ্ন করল, ওই অভিনেতা মারা যাওয়াতে আপনাদের হোটেলের বদনাম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতে আপনার ছেলে মানে ভবেশবাবুকে গ্রেপ্তার করার কারণ কি? ওই মৃত লোকটিকে আমার ছেলে ভবেশই প্রথম উদ্ধার করে। আমি সাহেব মানে ম্যানেজারের থেকে জানতে পারি গত পরশু রাতে খাবারের জন্য দরজা খোলার পর তাকে আর দরজা খুলতে দেখা যায়নি। কাল সকালে ব্রেকফাস্টের জন্য তাকে ডাকা হয়। দরজা না খোলাতে দ্বিতীয় চাবি দিয়ে দরজা খোলার পর ওনাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সকলের ধারণা ভবেশই ওকে খুন করেছে।
উনি কবে নাগাদ এসেছিলেন? গত সপ্তাহে। সাধারণত হোটেলে আমায় আসতে হয় না, কাছেই একটা চা বাগান আছে আমার, সেটার দেখাশোনা করতে করতেই সময় কেটে যায়। এদিকে আসার আর সময় হয় না। হোটেলটা আমার নামে হলেও এই হোটেলটা আমার ছেলে আর তার ম্যানেজার দেখাশোনা করে। ঘটনাটা আমার ভালোভাবে মনে আছে এই কারণে ভদ্রলোক এসে খানিক ঝামেলা করেন। উনি আসলে কতদিন থাকতে চান সেটা নিয়ে যত সমস্যার সূত্রপাত। সে যা হোক, এখন তো দেখছি ভদ্রলোক নিজের নামটাও আমাদের ভুল জানিয়েছেন। জানেন তো, ওনার আসল নাম প্রশান্ত মণ্ডল। ওনার মতো ওনার স্ত্রীও একজন নামকরা নাট্য অভিনেত্রী, জানেন নিশ্চয়ই। অবন্তীদি বলে উঠল, মেঘমালা? ওনাকে তো গত পরশুদিন একটা শোতে দেখা গিয়েছে। কোনো উকিল আমার হয়ে কেস লড়তে চাইছে না। উনি আগেও কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক মানুষ ওকে ভালোবাসেন। আমিও কলকাতায় থাকার সময় একবার ওনার অভিনয় দেখেছিলাম। কিন্তু আমার ছেলে মানে ভবেশ এই খুনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। ও তো সকালে গিয়ে সব দেখে। তপনবাবু, আমি যখন তদন্তের দায়ভার নিয়েছি তখন আর চিন্তা করার কিছু নেই। ভবেশবাবুর সাথে কথা বলাটাও দরকার। রুদ্রদাকে উঠে যেতে দেখে অবন্তীদি জিজ্ঞেস করল, তুই এখনই যাবি? আর কিছু খাবি না? তুই একাই যাবি? উফ, তোর এই একসাথে প্রশ্ন করার স্বভাবটা গেল না। দেখ, পুলিশ সকলকে অ্যালাউ নাও করতে পারে। আর খাওয়া দাওয়া বাইরে করে নেবো, চিন্তা করিস না। তোরা বরং খেয়ে একটু রেস্ট নিয়ে নে। অনেক শরীরটা বিশেষ ভালো বুঝছি না, আজকের দিনটাও রেস্ট দরকার। দুপুরে খাবার খেয়ে আর ঘুম আসেনি আমাদের দুজনেরই। এমনটা কখনোই হয়নি। রুদ্রদা আমাদের ছাড়া কোনো তদন্তে গিয়েছে। আমাদের ঘরের সামনেটা একটা সুন্দর ব্যালকনি আছে। আমি আর অবন্তীদি সেখানে বসে গল্পের বই পড়তে লাগলাম যতক্ষণ না রুদ্রদা আসে। হোটেলের লোকজনও বিশেষ নেই। এই হোটেলে এমন একটা ঘটনা হয়ে যাওয়াতে ট্যুরিস্ট অন্য হোটেলে গিয়ে উঠেছে। নিচের ফ্লোর অর্থাৎ গ্রাউন্ডটা পুলিশ সিল করে দিয়ে গেছে। আমরা এখন আছি দোতলায়। একটু পরেই রুদ্রদা এলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, কি কথা বলতে দিল পুলিশ? হ্যাঁ, কথা বলেছি। যদি একটু দেখ কিছু খাবারের অ্যারেঞ্জ করতে পারিস কিনা। বলতে পারিস খাওয়ার সময় পাইনি, আজ শুক্রবার, কেসটা কোর্টে উঠতে উঠতে সোমবার। কাল পরশুর মধ্যে কেসটা যে করে হোক সলভ করতে হবে, নয়তো খুনি পালাতে পারে। এই কি বলছো বলো তো তুমি রুদ্রদা? মানে তোমার কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। থানায় কি ঘটলো না ঘটলো কিছুই না বলে এরকম কথা বললে কি করে বুঝবো বলো তো আমরা? ওকে একটু শান্ত হতে দে অনি। আর রুদ্র, তুই একটু হাত মুখ ধুয়ে আয়। আমি তোর বন্ধুকে বলছি, সে খাবারের ব্যবস্থা করে দেবে। খাওয়া শেষ করে হাত মুছে রুদ্রদা বলল, কাস্টাডি থেকে ভবেশবাবুকে যখন নিয়ে আসা হলো তখনও তিনি চুপ করেছিলেন। আমি যখন অফিসের ইনচার্জকে ভবেশবাবুর সঙ্গে কথা বলবো বললাম, তখন তিনি বললেন, মিস্টার রুদ্র, আমরা অনেক চেষ্টা করেছি, শুধু একটাই কথা, উনি খুন করেননি। সেই যে একটা কথাই বলেছিলেন, তারপর আর একটা কথা ওনার মুখ থেকে বের করতে পারিনি আমরা। আরে বাবা, খুন করে থাকুক বা না থাকুক, যার ওপর এরকম খুনের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এরকম চুপ করে থাকা মানায় না। আর ওনার পরিবার ও গুণগ্রাহী ভক্ত আমাদের উপর প্রেশার তৈরি করছে। আপনি দেখুন যদি আপনি কিছু জানতে পারেন। আমি প্রশ্ন করতেও ভবেশবাবু যথারীতি নিশ্চুপ। আচ্ছা ভবেশবাবু, এই খুনের ঘটনায় আপনি যেটুকু জানেন সবটুকু বলুন। আপনি কিছু দোষ করে থাকলেও সেটাও বলুন আমাদের। হতে পারে আপনি নিরুপায় হয়ে খুনটা করেছিলেন। না মিস্টার রুদ্র, এই খুন আমি করিনি। ওনার পরিবার আমার উপর মিথ্যে দোষারোপ করছে। সেটা তো জানি। আপনি তো ওনাকে প্রথম দেখেন, তাই না? আপনি সহযোগিতা করলে আমরা প্রশান্তবাবুর খুনিকে ধরতে পারবো। আমার আরও কয়েকবার বোঝানোর পরে উনি মুখ খুলতে রাজি হন। হোটেলে যতদিন ছিলেন আমার সাথে ওনার কখনোই কোনো বিষয়ে উত্তপ্ত কথাবার্তা হয়নি। বাবা নিশ্চয়ই বলেছে আপনাকে, উনি প্রথমে ভুল পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন, পরবর্তীতে নিজের আসল পরিচয় জানান। নাম বদল করে হোটেলে চেক ইন করার কারণটা কিন্তু কখনো বলেননি। প্রত্যেক দিন সকালবেলা উনি বেরিয়ে পড়তেন গলায় ক্যামেরা ঝুলিয়ে। হোটেলের কোনো লোকজনের সাথে খুব একটা মিশতেন না। এমনকি প্রত্যেকদিন সন্ধেবেলায় সকলে যখন ব্যালকনিতে বসে আড্ডা দিত সেখানেও তিনি আসতেন না। খাবারও তার ঘরেতেই দিয়ে আসতে হতো।
সাধারণত অভিনেতারা একটু লোক সমাজ থেকে আড়ালেই থাকতে পছন্দ করে, কিন্তু উনি বেশ মিশুকে, তাই আমার খটকা লেগেছিল। একবার জিজ্ঞেসও করেছিলাম কারণটা। বলেছিলেন তিনি কয়েকটা দিন একটু নিজের মতন একা থাকতে চান। আমরাও কেউ আর বিরক্ত করিনি, কিন্তু উনি যে কিভাবে... বিশ্বাস করুন রুদ্রবাবু, আমি খুন করিনি। আমি বিরক্ত হয়ে রুদ্রদাকে বললাম, সবই তো বুঝলাম রুদ্রদা, কিন্তু উনি যদি খুনটা নাই করে থাকে, তাহলে যে প্রত্যক্ষদর্শী ছিল সে ওনার নাম বলল কেন? গুড পয়েন্ট অনি। কাগজের অফিসে একবার যোগাযোগ করতে হবে, ওই প্রত্যক্ষদর্শীর নামটা আমাদের জানা দরকার। দাঁড়া, অফিসার ইনচার্জকে জিজ্ঞাসা করি। সেটা পরে করলেও হবে, তার আগে একবার ওই প্রশান্ত মণ্ডলের বাড়ির লোকের সাথে কথা বলা প্রয়োজন। কয়েকটা জিনিস বুঝতে হবে। প্রশান্তবাবু মারা যাওয়াতে কে সব থেকে বেশি লাভবান হলেন, আর কি এমন কারণ যার জন্য প্রশান্তবাবু মারা গেলেন, আর ভবেশবাবুকেই বা কেন বলপূর্বক থানায় আটক করা হলো। আর দিদিভাই ওনার স্ত্রীর নাম কি বললি বেশ? ওনার সাথে আগে কথা বলার প্রয়োজন। নে রেডি হওনি, ফেরবার পথে একটা বৌদ্ধ মনেস্ট্রি থেকে ঘুরে আসবো। খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমরা সকলে। রুদ্রদা ফোন করে পুলিশ সুপার জয়দেব বাবুকে ফোনে জানিয়ে দিলেন কেসের অগ্রগতি। থানার অফিসার ইনচার্জ শ্যামল বলবন্তের সাথে আমরা গেলাম মেঘমালা দেবীর বাড়ি। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় ডলি মনস্ট্রি পেরিয়ে একটা সুন্দর পাহাড়ে ঘেরা এলাকা। সেখানেই থাকতেন প্রশান্তবাবু এবং তার স্ত্রী। শ্যামল বলবন্তের মুখে শুনলাম পূর্বে প্রশান্তবাবু একজন নামকরা থিয়েটার শিল্পী ছিলেন। কলকাতার স্টার থিয়েটার এবং রবীন্দ্র সদনে একসময় নিয়মিত অভিনয় করতেন। সমগ্র বাড়ি জুড়ে শোকের ছায়া, চারিদিকে নানান লোকজন ঘোরাফেরা করছে। দরজার সামনে দুজন কনস্টেবল পাহারা দিচ্ছে। তারা আমাদের ঢুকতে দেখে সেলাম করল। পুলিশের জিপের শব্দ শুনে একজন মহিলাকে দেখলাম ব্যালকনির গ্রিল দিয়ে উঁকি দিতে। কিছুক্ষণ পরেই বাড়ির ভেতর থেকে একজন এসে আমাদের ওপরে নিয়ে গেলেন। বসবার ঘরে যারা বসেছিলেন তাদেরকে খবরের কাগজের পাতায় মাঝে মধ্যেই দেখা যায়। এত কাছ থেকে দেখতে পাবো এটা আশা করিনি। আমাদের যাবার পরপরই তারা সবাই উঠে চলে যাচ্ছিলেন। রুদ্রদা তাদের বাধা দিয়ে বললেন, আপনারা এখনই বাড়ি ফিরে যাবেন না, একটু অন্য ঘরে অপেক্ষা করুন। মেঘমালা দেবীর সাথে কয়েকটা কথা বলি, আপনাদের সাথেও কিছু কথা রয়েছে আমার। মেঘমালা দেবী সকলকে পাশের ঘরে বসতে বললেন। একজন এসে আমাদের সামনে চা ও কেক রেখে গেলেন। মেঘমালা দেবী বললেন, নিন, খেয়ে নিন। এই পরিস্থিতিতে খুব বেশি কিছু আয়োজন করা যায়নি। গতকাল যার স্বামীর মৃত্যু ঘটেছে তিনি যে এতটা নিজেকে সংযত করে রাখতে পারেন সেটা ওনাকে না দেখলে টেরই পেতাম না। কিছুদিন আগে মঞ্চে অভিনয় করতে দেখলেও এত কাছ থেকে মেকআপ বিহীন অবস্থায় দেখে তার সৌন্দর্যের সত্যি প্রশংসা করতে হয়। ভদ্রমহিলা এক কথায় অসাধারণ রূপবতী। শরীরে তার বিধ্বস্ততার ছাপ স্পষ্ট। ঘুম যে হয়নি সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। অবন্তিদি প্রথম কথা শুরু করল। মেঘলা ম্যাডাম, আমরা বেশ কিছুদিন আগেই আপনার অভিনয় দেখেছি। ভীষণ সুন্দর অভিনয় করেন আপনি। তবে আজ আমরা একটা অন্য কারণে আপনার কাছে উপস্থিত হয়েছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘমালা দেবী বললেন, হ্যাঁ, জয়দেববাবু খানিক আগেই ফোন করেছিলেন। আপনারা বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি। এভাবে বলবেন না, নিতান্ত বাধ্য হয়ে আসা, নইলে এমন পরিস্থিতিতে দার্জিলিংয়ে এত সুন্দর একটা বাড়ি থাকা সত্ত্বেও উনি কেন হোটেলে থাকছিলেন? এই বাড়িটিকে দেখে মনে হয় যথেষ্ট বড় এবং পরিচারক পরিচারিকাও আছে। তা সত্ত্বেও ওনার একটা হোটেলে আলাদা থাকা এবং বেশ কিছুদিনের জন্য উনি একা থাকতে চান, এমন কথা বলতে পারেন, সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একটা নতুন কাজ শুরু করার কথা ভাবছিল প্রশান্ত। সে কারণেই কয়েকটা দিনের জন্য একটু বিচ্ছিন্ন থাকতে চাইছিল। বুঝলাম। সাধারণ কয়েকটা প্রশ্ন। প্রশান্তবাবু কি কারণে মারা যেতে পারেন বলে আপনার মনে হয়? কেউ কেন খুন করবে তাকে? দেখুন, আমি সঠিকভাবে জানি না, তবে বেশ কিছুদিন হলো প্রশান্তর কাছে একটা মূল্যবান মূর্তি এসেছিল। সেই কিউরিও বা মূর্তিটা নিয়ে
অনেকের সাথেই তার বচসা হয়েছিল। আমাকে নাটকের কাজে নানান জায়গায় যেতে হয়। আমি তাই সম্পূর্ণ জানি না, বা বলা ভালো প্রশান্ত আমাদের সবকিছু জানাতোও না। কোনো কালেই প্রশান্ত আমার কোনো কথারই পাত্তা দিত না। আমি অনেকবার বলেছিলাম ওই মূর্তিটা বাড়িতে না রাখতে, বিশেষ করে ওই মূর্তিটা নিয়ে যখন কাছের বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রত্যক্ষদর্শী তো দেখেছে ভবেশ অর্থাৎ হোটেলের মালিককে প্রশান্তর মাথায় আঘাত করতে। আপনারা ওনাকেই জিজ্ঞাসাবাদ করুন। এই সামান্য বিষয়টা আপনারা যে কেন বুঝতে পারছেন না জানি না। অবন্তীদি সবকিছু নোট করে নিচ্ছিল, তারপর বলল, ভবেশ বাবু যে অপরাধী নন সেটা আমরা বলছি না, কিন্তু যাদের সাথে প্রশান্ত বাবুর ওই মূর্তি নিয়ে ঝামেলা হয়েছিল আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপনি প্লিজ তাদের নামগুলো আমাদের বলুন। রুদ্রদা অবন্তীদির কথার সমর্থন করে বলল, ভবেশবাবু এখনো খুনের বিষয়ে কোনো কথা বলেনি। বলতে পারেন আমরা প্রমাণ জোগাড় করছি। মেঘমালা দেবী, আমিও চাই, আপনিও চান আপনার স্বামী ন্যায় বিচার পাক এবং যে তাকে খুন করেছে তারও শাস্তি হোক। এখানে প্রশান্তর বেশি একটা বন্ধু ছিল না। একজন হলো ওয়ার্ল্ডস কিউরিওর মালিক উমেশ সিনহা। মূর্তিটা ওনার দোকান থেকেই কেনার কিছুদিন পরে পরেই উনি প্রশান্তকে বলতেন ওটা বিক্রি করে দিতে, ভালো দাম দিতে চেয়েছে একজন বিদেশি কেউ। আরেকজন হলেন প্রশান্তর বহু পুরনো বন্ধু রমেন হালদার। রমেন আর প্রশান্তর মধ্যে কয়েকবার ওই মূর্তিটা নিয়ে গন্ডগোল হয়েছে। সবটাই আমার শোনা প্রশান্তর থেকে। অসংখ্য ধন্যবাদ মেঘমালা দেবী। আমরা যত দ্রুত সম্ভব প্রশান্তবাবুর খুনিকে উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। চলি। মেঘমালা দেবীর বাড়ি থেকে ফিরবার সময় রুদ্রদা পুলিশ অফিসারকে বললেন, শ্যামলবাবু, ডাক্তার খুনের কারণ সম্বন্ধে কি বলেছে? আমি একটু রিপোর্টটা দেখতে চাই। না রুদ্রবাবু, পোস্টমর্টেম রিপোর্ট এখন আসেনি, তবে মৃত্যুর পর সাধারণ হার্ট অ্যাটাকের একটা লক্ষণ প্রকাশ পেয়েছিল, আর মাথায় একটা আঘাতের চিহ্নও ছিল। মেঝেতে পড়েছিল একটা ঘোড়সওয়ারের মার্বেলের মূর্তি। ওটাতে ভবেশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেলেও সবটা প্রমাণ কিন্তু হবে না। আশা করছি রিপোর্ট এলে তদন্ত অনেকটাই এগিয়ে যাবে, আর ভবেশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাঠানো হয়েছে। শ্যামলবাবু চলে যেতেই আমরা দার্জিলিং মার্কেটে কিউরিও শপে ঢুকলাম। দোকানে একজন লোক মূর্তি এবং কিউরিওগুলো মোছামুছি করছিলেন। আমাদের দোকানে ঢুকতে দেখেই তিনি এগিয়ে এলেন। আরে বাবু সাহেব, আসেন আসেন, কি দেখাবো বলুন? রুদ্রদা আমাদের হয়ে জিজ্ঞেস করল, নবাব সিরাজদৌল্লার সময়কার কোনো কিছু আছে কি? দোকানের মালিক আমাদের ভেতরের দিকে নিয়ে গিয়ে বললেন, খুব দামি কিছু নেই, শুধু নবাবের ব্যবহৃত কয়েকটা পোশাক রয়েছে আর সেনাবাহিনীর ব্যবহার করা অস্ত্রশস্ত্র। আর কি দেখবেন বলুন? আমরা আর কিছু দেখব না, কয়েকটা প্রশ্ন করব। প্রশান্ত মণ্ডল বলে কাউকে আপনি চিনতেন? প্রশান্ত প্রশান্ত মণ্ডল? না না না, ওই নামে তো আমি কাউকে চিনি না। আপনাদের কিছু কেনার হলে বলুন, নয়তো চলে যান। সে চলে যাচ্ছি, কিন্তু মূর্তিটা তো আপনার দোকান থেকেই কিনেছিলেন প্রশান্তবাবু। হ্যাঁ কিনেছেন, তাতে কি হয়েছে নাকি? আপনারা এমন করছেন যেন মনে হচ্ছে মূর্তি বিক্রি করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। মূর্তি পছন্দ হলো, দাম দিয়ে নিয়ে চলে গেল। এরপর সেজন্য কে খুন হলো আর কার কি হলো সেসব আমি কি করে জানবো? কাজের সময় যত সমস্যা আর কি। রুদ্রদার মুখের উপর কেউ এমন করে কথা বললে রুদ্রদা ভীষণ রেগে যায়। একে কথার সঠিক জবাব দিচ্ছে না, তারপর আবার মেজাজ দেখাচ্ছে। রুদ্রদা বলল, দেখুন, আমি আপনার সাথে খোশ গল্প করতে আসিনি। পুলিশ সুপার জয়দেব গোস্বামী আমায় এই কেসে নিযুক্ত করেছেন। ওনার মৃত্যু স্বাভাবিক নয় সেটা হয়তো জানেন। একজন গ্রেপ্তার হয়েছে, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে পারেন তো ভালো হতো।
শুনেছি একটা মূর্তি ওনার এই মৃত্যুর কারণ, আর সেটা আপনার দোকান থেকেই কেনা। পুলিশ সুপারের কথা শুনে লোকটির মনে কিছুটা ভয়ের সঞ্চার হয়েছে। লোকটা কাঁচুমাচু মুখ করে বলল, আমি সামান্য ব্যাপারী বাবু, কে কি নিয়ে গেল সেটা কি করে জানবো বলুন তো। তবে হ্যাঁ, লোকটা মূর্তিটা আমার দোকান থেকে কিনেছিল। আমার কাছে মূর্তিটার একটা ছবি আছে। প্রশান্ত বাবু আর ওর বন্ধু রমেন, ওরা দুজনেই মূর্তিখানা হাতে নিয়ে ওই ছবিটা তুলেছিল। কই দেখি ছবিটা। লোকটা টেবিলের নিচে একটা বড় খাম বের করলো, সেখান থেকে একটা ছবি বের করে আমাদের হাতে দিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে তোলা ছবি। মূর্তিটা একজন ঘোড়সওয়ারের এবং পরনের রাজবেশ। দুই বন্ধুই হাসি হাসি মুখে মূর্তির দিকে তাকিয়ে আছেন। ছবিটা দেখে রুদ্রদাস সেটা আবার দোকানের মালিকের হাতে দিয়ে বলল, এই ছবিটার এক কপি আমাদের লাগবে। এটা আপনাকে দিতে হবে না, আপনি নেগেটিভের একটা কপি হোটেলে পাঠিয়ে দেবেন, আর এই ছবিটাও সাবধানে রাখবেন। মিস্টার রুদ্র, আপনাকে একটা কথা বলার আছে। আমার মনে হয় না ওই মূর্তির কারণে প্রশান্তের খুন হয়েছে। খুবই সাধারণ একটা মূর্তি। এই মূর্তি নিয়ে সাধারণত কারো মধ্যে মনোমালিন্য হবে, বিশেষ করে রমেনের সঙ্গে। এইটা আমি ঠিক মানতে পারছি না, কারণ ওরা খুব ভালো বন্ধু। মূর্তিটা যখন আপনার দোকানে ছিল, এটার ঐতিহাসিক মূল্য সম্বন্ধে কিছু বলতে পারবেন? কি দাম হতে পারে এটার? খুব দামি বলে তো মনে হচ্ছে না। এটা মার্বেল বা ওই প্লাস্টারের তৈরি। একসাথে এই মূর্তি 4টে এসেছিল, আসার সাথে সাথেই বিক্রি হয়ে গিয়েছিল। ছবিটা দেখেছেন হয়তো। ঘোড়সওয়ারের মুখে ভীষণ এক আত্মবিশ্বাস রয়েছে। এটাই এর বিক্রির অন্যতম কারণ বলে আমার মনে হয়। ঠিক আছে, এখন আমরা চলি, প্রয়োজনে হয়তো আবার আসতে হতে পারে। দোকান থেকে বেরিয়ে আসার পর আমি রুদ্রদাকে বললাম, এই লোকটা তো ভীষণ খিটকেল। না মানে আমরা তো ওনার কাজের সময় এমনি এমনি ব্যাঘাত ঘটাতে আসেনি, এসেছি তদন্তের স্বার্থে। রুদ্রদা আমার কথায় প্রতিবাদ করে বলল, রাগ করিস না ভাই, এমন হওয়াটা স্বাভাবিক। দু একবার হয়তো পুলিশের জেরার মুখে পড়েছে, তারপর আমি গেছি জিজ্ঞাসাবাদ করতে। রাগ তো হবেই। তাছাড়া একটা জিনিস বিক্রি করেছেন, টাকা নিয়েছেন, ওখানে সবকিছু মিটে যাওয়ার কথা। তা না হয় প্রশান্তবাবুর কবরের ভূত ওনাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। যাক, ছাড়ো সব, এখন চল, এক কাপ চা খেতে হবে, মাথাটা যে পরিমাণ ধরে আছে। একটা চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলাম আমরা তিনজনে। কিছুক্ষণ পর সেখানে জিপ নিয়ে উপস্থিত হলেন পুলিশ সুপার জয়দেব বাবু এবং থানার ইনচার্জ। পুলিশ সুপার রুদ্রদাকে বললেন, আপনি এখানে? আমরা তো আপনাকে খোঁজার জন্য হোটেলে গিয়েছিলাম। মূর্তিটায় ভবেশবাবু ছাড়াও আর একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে প্রশান্তবাবুর খুনটা মাথায় আঘাত লাগার জন্য হয়নি, হয়েছে একটা বিষক্রিয়ায়। রুদ্রদা চায়ে চুমুক দিয়ে হেসে বলল, বলেন কি, এ তো গল্পের নতুন টুইস্ট। যাক, বহুদিন বাদে একটা মাথা খাটানোর মতন কেস পেয়েছি। আপনি একটা কাজ করুন জয়দেববাবু, প্রশান্তবাবুর পাস্ট কোনো হিস্ট্রি খোঁজ করুন তো, কোনো খবরের কাগজ বা তার সহকর্মীদের থেকে। আমরা একটু তার বন্ধু রমেনবাবুর বাড়ি যাব, আপনি চাইলেও আসতে পারেন। জয়দেববাবু রুদ্রদার কথায় ঘাড় নেড়ে বলল, না না না, আমাদের দেখে যদি উনি মুখ খুলতে রাজি না হন, তার থেকে আপনার যাওয়াই ভালো। আমরা গিয়ে দরজায় কড়া নাড়তেই বাড়ির পরিচারক গোছের একজন বেরিয়ে এলো। তাকে উদ্দেশ্য করে রুদ্রদা বলল, রমেনবাবু আছেন? বলুন, আর বন্ধু প্রশান্তবাবুর ব্যাপারে কিছু কথা আছে। পরিচারক দরজা পুনরায় বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। 1 মিনিট পর সে আবার ফিরে এসে জানালো, রমেনবাবু এখন কারোর সঙ্গে দেখা করতে চান না। উনি যথেষ্ট অসুস্থ বোধ করছেন, এমনকি পুলিশ হলেও উনি দেখা করবেন না। পরিচারকটি কথা শেষ করে পুনরায় দরজা বন্ধ করে দিতেই যাচ্ছিল, কিন্তু রুদ্রদার বাহুবলের কাছে তাকে হার মানতে হলো। আমরা তিনজনে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়লাম। পরিচারকটি আর কিচ্ছু বলতে পারল না। রুদ্রদা ওকে আশ্বস্ত করে বলল, তোমার কোনো চিন্তা নেই, যা বলার আমি ওনাকে বলছি। এদিকে আমাদের কথা শুনতে পেয়ে বাড়ির মালিক রমেনবাবু এগিয়ে এসেছেন। তার চোখ মুখ সম্পূর্ণ বসে গিয়েছে।
চোখে ঘোলাটে দৃষ্টি, মাথার চুল উস্কো খুস্কো। আমাদের দেখে তিনি আপন স্বরে ধীরে ধীরে বললেন, আমি আমি এখন কারুর সঙ্গেই কোনোভাবে দেখা করতে চাই না। আমি কিচ্ছু জানি না। রুদ্রদা এগিয়ে গিয়ে তাকে আশ্বস্ত করে বলল, রমেনবাবু, আপনার বন্ধু খুন হয়েছে এবং একজন নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনি কি একজন নিরপরাধ মানুষের জন্য হলেও কিছু বলতে রাজি নন? আপনি তো আগে এমন ছিলেন না। আমি আমি কিছুই জানি না। আমি কিছুই বলতে পারবো না। সত্যি নিজের বন্ধুর মৃত্যুতে রমেনবাবু ভীষণ ভেঙে পড়েছেন। কথাবার্তার মধ্যে এরকম অসারতা ও অসংলগ্নতা সেটাই প্রমাণ করে দিচ্ছিল। ঠিক এই সময় আচমকা একটা শব্দে আমরা সকলেই চমকে উঠলাম। কাঁচের জানালা ভেঙে একটা মোড়ানো সাদা কাগজ মেঝেতে এসে পড়েছে। রুদ্রদা সেটা তুলে নিয়ে মোড়ক খুলে দেখল, সেটায় লেখা আছে, বোবার শত্রু নেই, আর একজন অন্ধ কখনো সাক্ষী হতে পারে না। রমেনবাবু রুদ্রদার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে দেখলেন কি লেখা আছে। লেখাটা পড়ে তার মুখের অভিব্যক্তি অনেকটা বদলে গেল। বন্ধুর আচমকা মৃত্যুর শোকের মধ্যেও তার মনের মধ্যে রাগ ফুটে উঠল। তিনি এগিয়ে গেলেন সামনে দেখার জন্য, কিন্তু দুরন্ত পায়ের শব্দ প্রমাণ করে দিয়েছে যারা এই কাগজটি ছুঁড়েছে তারা এই তল্লাটে আর নেই। রুদ্রদা কাগজটা তার হাত থেকে ফিরিয়ে নিয়ে বলল, আমি খুব ভুল না করলে এই চিরকুটটি আপনার উদ্দেশ্যে লেখা। আপনার জীবন এখন বিপন্ন। কেউ একজন আপনার উপর এবং সাথে সাথে আমাদের উপরও নজর রাখছে। তার মানে বুঝতে পারছেন, আপনার বন্ধুর হত্যার তদন্ত হোক, সেটা কেউ বা কারা চায় না। একজন নিরপরাধের শাস্তি দেবেন না রমেনবাবু? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রমেনবাবু বললেন, আমি এমনটাই সন্দেহ করেছিলাম যে আমার ওপর আক্রমণ হতে পারে। এই কারণেই আমি কারোর সঙ্গে দেখা করতে চাইছিলাম না। কি এমন জানেন আপনি যার কারণে আপনার উপর আক্রমণ হতে পারে? বলতে পারেন আমি প্রশান্তর জীবনের চিত্রগুপ্ত। ওর এমন অনেক ঘটনার কথা আমি জানি যা প্রশান্ত নিজের বাবা মায়ের সাথেও কোনোদিন ভাগ করে নেয়নি। বলা ভালো, সাহস পায়নি। অতীত জীবনে ঘটে যাওয়া এই ভুলটাই যে এই বয়সে এসে ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটা জানতাম না আমি। প্রশান্ত নিজেই আমাকে দিব্যি দিয়েছিল এই ঘটনাটা যেন আমি কাউকে কখনো না বলি। আজ যখন মানুষটাই নেই, তখন আর বলতে কোনো আপত্তি নেই। আর আমিও চাই যে দোষী সে শাস্তি পাক, চরম শাস্তি। আপনার কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। যদি একটু পরিষ্কার করে বলেন। অতীতের করা পাপ যদি আবার পুনরাবৃত্ত হয় তাহলে কার ভালো লাগে বলুন ম্যাডাম? অভিনয় জগতে মানুষের মধ্যে একটা ভীষণ বদ গুণ আছে, জানেন নিশ্চয়ই। মদ আর ক্যারিয়ার তার মধ্যে অন্যতম। অভিনয়কে ভালোবেসে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিল প্রশান্ত। নিজের পরিবার, ফ্যামিলির জন্য সময় খুবই কম দিত। বিয়ের পর সেটা বদলে নেয়। তাছাড়া ওর স্ত্রী মেঘমালা প্রথম থেকেই ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ছিল। তার মানে প্রশান্ত বাবুর স্ত্রী মেঘমালা দেবীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, ঠিক তো? যিনি পর্দায় এমন দুর্দান্ত অভিনয় করেন, যার অভিনয় দেখে দর্শকের চোখে জল আসতে বাধ্য, তিনি কিনা এইরকম? অবন্তিতির কথায় দুঃখের দীর্ঘশ্বাস ঝরে পড়ে। হ্যাঁ, এই জন্যই হয়তো প্রশান্তবাবু কয়েকটা দিন আলাদা থাকতে চেয়েছিলেন। তার মানে মূর্তি প্রশান্তবাবুর মৃত্যুর কারণ নয়। যার সাথে মেঘমালা দেবীর সম্পর্ক আছে তাকে আপনি চেনেন নিশ্চয়ই, এবং আমার সিক্স সেন্স বলছে তার কারণেই আপনি ভয় পাচ্ছেন। আপনাকে আর বিরক্ত করব না। জয়দেববাবুকে বলে আপনার সুরক্ষার ব্যবস্থা আমরা করব। আজ চলি। আপনাকে অনেক ধন্যবাদ রমেনবাবু। আপনার প্রকৃত বন্ধুপ্রীতি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। রমেনবাবুর বাড়ি থেকে বেরিয়ে রুদ্রদা বলল, ভীষণ ক্লান্ত লাগছে, আজ আর মনিস্ট্রি যাওয়া হবে না, দেখি কাল যাব।
রমেনবাবুর বাড়ি থেকে বড় রাস্তায় উঠতে সময় লাগে 20 মিনিট। আসার সময় পুলিশ পৌঁছে দিলেও ফেরার সময় আমরা নিজেরাই চলে যাব বলে স্থির করেছিলাম। এই ছোট মতো গলিটা কলকাতার চোরা গলির মতো। রাস্তা স্ট্রিট ল্যাম্পের আলো ঝাপসা হয়ে গলির অন্ধকার মেটাতে পারছে না। রাস্তার একটা পাশ দিয়ে হাঁটছিলাম। চারিদিকের পরিবেশ এত শান্ত আর নিস্তব্ধ যে মনে হচ্ছে এক একটা মুহূর্ত এক এক ঘন্টা। হঠাৎ করে অন্ধকার গলির নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা গাড়ির শব্দ শোনা গেল এবং গাড়ির আলো আমাদের চোখ ঝলসে দিল। রুদ্রদা কিছু একটা দেখে ছপ করে আমাদের বলল, সাবধান, মাথা নিচু করে বসে পড়। গাড়ির আরোহী জানালা দিয়ে ধাতব কিছু একটা বের করে আমাদের মারার টার্গেট করেছিল, কিন্তু রুদ্রদার উপস্থিত বুদ্ধিতে আমরা সকলে বেঁচে গেলাম। উদ্দেশ্য ব্যর্থ হয়েছে ভেবে আততায়ী সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু রুদ্রদা ক্ষিপ্র হস্তে পাশ থেকে একটা ইট তুলে ড্রাইভারের উদ্দেশ্যে ছুঁড়ে মারল। লোকটির কিছু হলো কিনা জানি না, তবে ঝনঝন শব্দে বুঝতে পারলাম কাঁচ ভেঙে গিয়েছে। আর সেই সঙ্গে আরো একটা শব্দ পেলাম, রুদ্রদা রিভলভারের সেফটি ক্যাচ খুলে ফেলেছে, কিন্তু গাড়িটা তখন অন্ধকারে মিলিয়ে গিয়েছে। রুদ্রদা একটা তীব্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ড্যাম, শুধু একটুর জন্য বেঁচে গেল। অন্য শহরে এসেছি তাই পিস্তলটা আগে তুলে নি, নাহলে রুদ্রের ওপর আক্রমণ করার ফল হাতে নাতে বুঝিয়ে দিতাম। বড় রাস্তার মোড়ে শ্যামলবাবুর জিপ আমাদের জন্য অপেক্ষা করছিল। সেটাতে করেই আমরা থানায় রওনা হলাম। পুলিশ রিপোর্ট ততক্ষণে চলে এসেছে। শ্যামলবাবু আমাদের 3 জনের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। রুদ্রদা রিপোর্ট দেখতে দেখতে বলল, খুনি যে পরিবারের এবং প্রশান্তবাবুর খুবই পরিচিত সেটা আমি সন্দেহ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। শ্যামলবাবু খুনের সময় সম্বন্ধে ডাক্তার কি বলেছে? মৃত্যু নিশ্চয়ই 12টা কিংবা 1টার সময় ঘটেছে। অবাক হয়ে শ্যামলবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন? পথের কাঁটাকে যখন কেউ সরাতে চাইবে তখন সে তো তাড়াতাড়ি কাজ মেটাতে চাইবে, তাই না? ভবেশবাবুকে আপনি ছেড়ে দিতে পারেন, ওনাকে তো আপনারা সন্দেহের বশে তুলে এনেছিলেন। আপনারা তো ভেবেছিলেন ওই মূর্তির লোভেই কিংবা টাকার জন্য খুনিকে হোটেলে ঢুকিয়েছিলেন। আজ বরং চলি শ্যামলবাবু, ভীষণ ক্লান্ত লাগছে। কালকে বরং এই ঘটনার জবনিকা পতন হবে। পুলিশ জিপ আমাদের হোটেলে পৌঁছে দিল। কিছুক্ষণ পর পুলিশ সুপার জয়দেব বাবু নিজে এসে ভবেশ বাবুকে নিয়ে এলেন। আমরা তখন হোটেলের বাইরে বসেছিলাম। আমাদের দেখে জয়দেব বাবু মৃদু হেসে চলে গেলেন, কিন্তু জয়দেব বাবুর এই হাসিটা যে একটা ভিন্ন রকম তাৎপর্য ছিল সেটা বুঝতে পারিনি। রাতে খাওয়া দাওয়া করে ততক্ষণে আমরা শুয়ে পড়েছি। আমাদের ঘরে ডাবল বেডে 2টো খাট দেওয়া হয়েছে, একটাতে আমি আর রুদ্রদা, আর অন্যটাতে অবন্তীদি। পাশের জানলা দিয়ে সুন্দর বাতাস আসছে। আজকে সারাদিনের ঘটনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি। ঘুম ভাঙল এক প্রচন্ড ধস্তাধস্তিতে। চোখ মেলে দেখে একটা লোকের সাথে হাতাহাতি চলছে রুদ্রদার। অবন্তীদিও জেগে উঠেছে। আমায় উঠতে দেখে রুদ্রদার সেই অবস্থাতেই বলল, দূরে একটা শীষ দে তো, দেখি তোর শীষের কত জোর। দিদি, খাটের নিচে দড়ি রাখা আছে, বাঁধ এক লোকটাকে। শীষ দেওয়ার সাথে সাথেই বাইরেও একটা বাঁশির শব্দ হলো। অবন্তীদি খাটের নিচে রাখা একটা দড়ি দিয়ে আততায়ীর হাত বেঁধে দিল। রুদ্রদার হাতের মার খেয়ে চুপ হয়ে গিয়েছে লোকটা। কিছুক্ষণ পর দেখি দরজা খুলে সামনে বেরিয়ে আসছে পুলিশ সুপার জয়দেব বাবু এবং থানার ইনচার্জ শ্যামল বলবন্ত। রুদ্রদা তার দিকে হেসে বলল, তাহলে শ্যামলবাবু, কেস সলভ করে দিলাম, অপরাধী ধরা পড়ে গেছে। কিন্তু রুদ্রবাবু, সব ঘটনা মিটে গেলেও পুরোটা প্রথম থেকে না শুনলে আমার ঠিক স্বস্তি হচ্ছে না, শান্তিও হচ্ছে না। জয়দেব বাবু কথাটা বললেও আদতে সে কথাটা আমার মনের মধ্যেও চলছিল। সন্ধেবেলার মাঝে রুদ্রদা হঠাৎ করে উধাও হয়ে যাওয়াতে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যখন জয়দেব বাবু ভবেশকে নিয়ে এসেছিলেন তখনও দেখলাম রুদ্রদার সাথে জয়দেব বাবুর ইশারায় কিছু একটা কথা চলছিল। রুদ্রদার সকলকে ভেতরে বসতে বলে বাইরে গিয়ে চায়ের ব্যবস্থা করতে বলল। একজন কনস্টেবলের সাথে আরও একজনকে আসতে দেখা গেল ভেতরে, তবে তার হাতে কড়া পড়ানো আছে। লোকটিকে কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে। মনে পড়ল, আজকে বিকেলেই তো মেঘমালা দেবীর বাড়িতে। লোকটি তখন জয়দেব বাবুকে দেখতে পেয়ে বলল, কি কারণে আপনারা আমাকে গ্রেফতার করছেন? কি করেছি আমি? আপাতত এই কেসে তদন্তে বিঘ্ন ঘটানোর জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, বাকি দোষগুলো ধীরে ধীরে জানতে পারবে। আমি কোনো বিঘ্ন ঘটাইনি।
নিজেদের অক্ষমতা ঢাকতে আমায় চালান করছেন সেটা ভালো বুঝতে পারছি আমি। যদি বলি প্রশান্তবাবুকে খুনের অভিযোগে আপনি গ্রেপ্তার হচ্ছেন, প্রমাণ আমাদের কাছে আছে, কেবল বাকি আপনার স্বীকারোক্তি। আপনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন আমি প্রশান্তকে খুন করেছি? প্রশান্তর মৃত্যু হয়েছে খাবারের বিষক্রিয়া থেকে, আর সেটা করেছে ভবেশ। আপনারা ওকে ছেড়ে দিয়ে আমাকে কেন গ্রেপ্তার করছেন আমি বুঝতে পারছি না। কত টাকা দিয়েছে ভবেশবাবু আপনাকে? তার 10 গুণ টাকা আমি আপনাকে দেব। টাকা দিয়ে আপনি রুদ্রকে বশ করতে পারবেন না। জয়দেববাবু, এবার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পালা। আজ সকালেই আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন এসেছিল। 1, প্রশান্তবাবু মারা যাওয়াতে কে সব থেকে বেশি লাভবান হলেন, আর 2, কি এমন কারণ যার জন্য প্রশান্তবাবু মারা গেলেন, আর ভবেশবাবুকে কেনই বা বলপূর্বক থানায় আটক করা হলো। এই প্রশ্নগুলোর উত্তর শুনতে গেলে একটা ছোট্ট গল্প শুনতে হবে আপনাকে। প্রাক্তন এবং প্রয়াত অভিনেতা প্রশান্তবাবু তার জীবনের অধিকাংশ সময় অভিনয়টাই করে গেছেন। পরিবার এবং কাছের মানুষকে সময় তিনি অতটা দিতে পারতেন না। তখন সবে তাদের বিয়ে হয়েছে। মেঘমালা দেবী কলকাতার বাড়িতে একাকী থাকতেন। তিনিও অভিনয় করতেন, তবে প্রশান্তবাবু তাকে অভিনয়ের সম্মতি খুব একটা দিতেন না। প্রশান্তবাবু বিয়ের সময় জানতেন মেঘমালা দেবীর বিয়ের আগে প্রেম ঘটিত সম্পর্ক ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে বিবাহ করেছিলেন তার মৃত্যু পথযাত্রী বাবার কথা রাখতেন। মেঘমালা দেবী চাইলেই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারতেন, কিন্তু বিবাহের পর নিজেকে তিনি পরিবর্তন করলেন না, বরং এমন কাজ করতে লাগলেন যার কারণে প্রশান্তবাবুর মাথা হেঁট হতে লাগলো অভিনয় জগতে। প্রশান্তবাবু বুদ্ধিমান লোক, তাই তিনি সঠিক সময় সরে এসেছিলেন সব কিছু থেকে, কিন্তু ভাবতে পারেননি তার স্ত্রী তখন এই সম্পর্কটা রেখে যাবে। বছর 3 আগে তিনি যখন এই সংবাদটি প্রথম পান, তখন তিনি তার স্ত্রীকে সুযোগ দিয়েছিলেন মিউচুয়ালি ডিভোর্সের, কিন্তু সেটা হলে মেঘমালা দেবী সকলের কাছে ভিলেন হয়ে যাবেন এবং প্রশান্তবাবুর প্রভূত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তার ঠিক সেই সময় অমিতবাবু তাকে বুদ্ধি দেন দুটো সম্পর্কই একসাথে চালাতে, প্রশান্তবাবুর সাথে এমন ব্যবহার করতে যাতে তিনি বুঝতে পারেন মেঘমালা দেবীর জীবনে একটাই প্রেমিক পুরুষ। কিন্তু প্রশান্তবাবুর অবর্তমানে, বলা ভালো গোপনে, তিনি সম্পর্ক রেখে দিয়েছেন অমিতবাবুর সাথে। কিন্তু তাদের এই গুপ্ত প্রণয় ধরা পড়ে যায় প্রশান্তবাবুর কাছে। অমিতবাবুকে ভীষণ রকম অপমান করেন তিনি। ততদিনে উনি দার্জিলিংয়ে এসে বাড়ি তৈরি করে ফেলেছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন। মেঘমালা দেবী এবং অমিতবাবু ঠিক করেছেন অপমানের বদলা তারা নেবেন এবং যতদিন প্রশান্তবাবু আছেন ততদিন তার কোনো সম্পত্তি তারা পাবে না। সুযোগের অপেক্ষাতে তারা ছিলেন। অবশেষে বহুদিন অপেক্ষার পর তাদের সুযোগ এলো। নাটকে অভিনয় করার সূত্রে তিনি জানতে পারলেন কোনো ব্যক্তির যে খাবারে অ্যালার্জি আছে সেটি যদি তাকে অধিক পরিমাণে খাওয়ানো হয় তাহলে খিঁচুনি হবে এবং কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যাবে। মেঘমালা দেবীর এই প্ল্যানের বিষয়ে হয়তো কিছুটা ধারণা করতে পেরেছিলেন প্রশান্তবাবু, তাই হয়তো নিজের বাড়ি ছেড়ে এই হোটেলে আশ্রয় নিয়েছিলেন বেনামে, কিন্তু তবু সে রক্ষা হয়নি। হোটেলের এই পুরনো কর্মচারীকে কাজে লাগিয়ে প্রশান্তবাবুর খাবারে সেই অ্যালার্জেন পদার্থটা মিশিয়ে দেন, যাতে প্রশান্তবাবুর পোস্টমর্টমে অ্যালার্জেন কথাটির উল্লেখ থাকলেও তাদের উপর কেউ দোষ না দিতে পারে। সব দোষ গিয়ে পড়ে ভবেশবাবুর উপর। উপরন্তু প্রশান্তবাবু সদ্য কেনা একটা ঘোর শহরের মূর্তিকে তারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করে পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অমিতবাবুদের হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল। প্রশান্তবাবু কিছু একটা সন্দেহ করে তার বিপদের কথা বলেছিলেন তার বন্ধু রমেনবাবুকে, কিন্তু রমেনবাবু যখন আসেন ততক্ষণে আর কিছু করার নেই। তার মাথা দিয়ে রক্ত পড়ছে ততক্ষণে। হার্ট রেট স্বাভাবিকের থেকে বহু পরিমাণে বেড়ে গিয়েছে। ভবেশবাবু আর তিনি পুরো ঘটনাটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন, যে কারণেই ভবেশবাবু কিংবা রমেনবাবু প্রথমে মুখ খুলতে চাননি। একজন সুস্থ সবল মানুষকে মরতে দেখে তারা নিজেরাই। কথা শেষ না করেই রুদ্রদা থামল। জয়দেববাবু বললেন, এ তো ভীষণ বড় ষড়যন্ত্র। এক এক করে সব কটা প্রশ্নের উত্তর আমার কাছেও স্পষ্ট হয়ে গেল। সম্পত্তি ও নতুন জনের সাথে জীবন শুরুর জন্য স্বামীকে খুন। অভিনয় একটা বিরাট শিল্প। রুদ্রদা ঠিকই বলে, এমন একটা ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হয়ে কি সুন্দর অভিনয় করে গেলেন ওই মহিলা। হ্যাঁ, রুদ্রদা দীর্ঘশ্বাস ছেড়ে হেসে অমিতবাবুর উদ্দেশ্যে বলল, যে নারী সম্পত্তির লোভে তার স্বামীকে খুন করতেও পিছপা হয় না, ভালো আরো কোনো সন্ধান পেলে সে কি আপনাকে বাঁচিয়ে রাখবে অমিতবাবু? আর সম্পর্ক শুরুর আগেই যদি শেষ প্রমাণ লোপাটের জন্য আপনিও খুন হতেন। উনি তো দক্ষিণবঙ্গে ছিলেন বলে দিব্যি আলিবাই দিতেন। আপনি তো এই হোটেলের পুরনো কর্মচারীকে দিয়ে খুনটা করিয়েছিলেন।
সে তো ধরিয়ে দিত আপনাকে। বড্ড কাঁচা খেললেন। কিন্তু রুদ্রবাবু, তাহলে ওনার মাথায় আঘাতের চিহ্ন এলো কি করে? এখানেই আমাদের পুরোটা ভেবে নিতে বা কল্পনা করে নিতে হবে। খাবারে অ্যালার্জেন দিয়ে প্রথমে হয়তো তিনি অসুস্থ বোধ করেছিলেন, খিঁচুনি উঠেছিল। তখন সম্ভবত কর্মচারীটা কিংবা অমিতবাবু নিজেই ওনার মাথায় আঘাত করে। মূর্তির একটা হাত একটু নড়বড়ে আছে, সেটা এনাদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করলেই বোঝা যাবে। জয়ন্তবাবু, আমার মনে হয় সমস্ত ঘটনা জনসমক্ষে তুলে না ধরাই উচিত হবে। খুন একটা নিখুঁত শিল্প, জানেন তো জয়ন্তবাবু। একজন শিল্পীর জীবনের এইরকম পরিণতি মানুষের জীবনে হতাশা ডেকে আনবে। চেষ্টা করবেন খুব গোপনে এই কাজ শেষ করতে। আমার কাজ এখানেই শেষ। ঘটনার নিরিখে মেঘমালা দেবীকে গ্রেপ্তার করতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। আশা করব দুদিন দার্জিলিং ভ্রমণ করে ফিরে যেতে পারবো। সমস্ত আলোচনা শেষ হতে হতে রাত 3:30 বেজে গিয়েছিল। সে রাতটা ঘুম হলো না কারোরই। পরের দিন দুটো আরো নানান জায়গা ঘুরে আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে। তারপরের দিন সরকারি তরফ থেকে রুদ্রতার জন্য চিঠি এলো এবং দার্জিলিং পুলিশ সুপার জয়দেব বাবুর থেকে ধন্যবাদ পত্র। বিভিন্ন জটিল তদন্তে সরকারি পক্ষকে সাহায্য করে দোষীকে ধরিয়ে দেওয়ার জন্য রুদ্রতার জন্য বিশেষ সম্মান জানানো হলো কলকাতার রবীন্দ্র সদনে। আর সেখানে উপস্থিত ছিলেন শান্তনুবাবু ও কলকাতা পুলিশের ডিসিপি। সাম্মানিক হিসেবে রুদ্রতাকে যে টাকাটি দেওয়া হলো তাতে যে রুদ্রদা ভীষণ খুশি হয়েছে সেটা না বললে হতো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম সাধুকার লেখা রুদ্রতা সিরিজের রহস্য রোমাঞ্চ কাহিনী অপরাধের শেষ পরিণতি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না কিন্তু।